নমস্কার বন্ধুরা, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নাগরিকত্ব সম্পর্কে দু চারটে কথা বলবো। আমি ঠিক এর আগের যে ভিডিওটি করেছি সেটা করেছি আজকের আনন্দবাজারে একটা খবর আছে। আজকের মানে 29শে মে বৃহস্পতিবার আনন্দবাজারে একটা খবর আছে। এই খবরটার হেডিং হলো ডিজিটাল পরিচয়পত্র। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের প্রত্যেকটা নাগরিককে এই পরিচয়পত্র দেবে এবং এই পরিচয়পত্র মানুষের দৈনন্দিন জীবনে সমস্ত কাজে লাগবে। সরকারের যে কোনো প্রকল্পে সুবিধা পেতে গেলে এই পরিচয়পত্রটার প্রয়োজন পড়বে। যারা চাকরি বাকরির চেষ্টা করবেন, যুবক যারা ছাত্র উচ্চশিক্ষার জন্য চেষ্টা করবেন, যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং এই যে নানান প্রকল্পে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যে সহযোগিতাগুলো করে, ঘর বাড়ি তৈরি করে দেয়, মেডিকেল ফ্যাসিলিটি দেয়, যা কিছু প্রত্যেকটা ক্ষেত্রে এই সার্টিফিকেটটা লাগবে, এই পরিচয়পত্রটা লাগবে এবং সেটা দেওয়া হবে ভারতীয় নাগরিকদের, ভারতে বসবাসকারী সবাইকে নয়। কাগজে যেটা বলেছে ভারতের নাগরিকদের দেওয়া হবে। আমার মতো আপনারাও বোঝেন, ভারতের নাগরিক যখন বলেছে তখন এই পরিচয়পত্র পেতে গেলে নাগরিকত্বের প্রমাণপত্র পেশ করেই এই পরিচয়পত্র পেতে হবে। আমরা কয়েক বছর ধরে, প্রায় 20 বছর ধরে মানুষকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি যে এই ভোটার কার্ড মানেই নাগরিকতা নয়, আধার কার্ড মানে নাগরিকতা নয়, রেশন কার্ড মানে নাগরিকতা নয়। এই কথা আমরা 20 বছর ধরে বলার চেষ্টা করেছি। কেউ আমাদের কথা শুনতে চাননি। প্রথম দিকে তো একেবারেই কেউ শুনতে চাননি। তারপরে আস্তে আস্তে কিছু লোক নিজেদের অভিজ্ঞতায় যখন মেলাচ্ছেন তখন একটু একটু করে বুঝেছেন এবং আমার মনে হয় এখন আপনারা যারা আমার এই ভিডিওটা শুনছেন তারা বোধহয় প্রায় সবাই বুঝে গেছেন যে ঠিকই নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে এই ভোটার কার্ড, আধার কার্ড এগুলো কাজে লাগছে না। আসলে এইটা কোনো ধারণাগত বিষয় নয় এবং কে কি বললো সেই বিষয় নয়। আমি আপনাকে বলেছি এই যে কনস্টিটিউশন যেটা, আমি বুঝতে পারছি না যে আপনারা বোধহয় লেখাটা কি উল্টো পড়ছেন, কেন এরকম উল্টো দেখাচ্ছে সেটাও তো বুঝতে পারি না। যাই হোক, আমাদের কনস্টিটিউশনের 326 ধারা, আমি একটু পড়ে শোনাই 326 ধারাটা। এই 326 ধারায় বলছে, হেডিংটা হচ্ছে, ধারার হেডিংটা যে ইলেকশনস of the House of the People, মানে লোকসভা, and to legislative assembly of every states, প্রত্যেকটা রাজ্যের বিধানসভা, এটা হবে on the basis of adult suffrage, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে এই নির্বাচনগুলো হবে। ভোটার কারা হবে? এতে বলছে, কনস্টিটিউশন বলছে, every person who is a citizen of India, every person who is a citizen of India and who is not less than 18 years of age, যিনি ভারতের নাগরিক এবং 18 বছরের কম বয়স নয়, তিনি ভোটার হতে পারবেন। তার মানে এই ভোটার কার্ড
নাগরিকত্বের প্রমাণ না, বলছেন নাগরিক হলে পরেই ভোটার পাবেন, মানে ভোটার হতে পারবেন। সেই জন্যে কোনোভাবে একটা ভোটার কার্ড জোগাড় করে ফেলেছি মানে নাগরিক হয়ে গেছি তা না। আপনার নাগরিকত্ব তারা চাইতেই পারে যে ভোটার হয়েছেন, ঠিক আছে নাগরিকত্ব দেন, যার বেসিসে আপনি ভোটার হয়েছেন, এটা প্রমাণ করতে না পারলে ভোটার তালিকা থেকে নামটা কাটা যাবে। যাই হোক, তো ভোটারদের কাছ থেকে এইটা দাবি করা হচ্ছে, মানে তাদের এই পরিচয়পত্রটা দেওয়া হবে। আজকের কাগজের রিপোর্ট। এখন কথা হলো যে এই যে গভর্নমেন্ট যেটা বলছে, বললেই তো হয় না, একটা কার্ড দেবে যেটা সব ক্ষেত্রে সবাই মানবে, সরকার মানবে, এটা ভিত্তিটা কি? একটা ভিত্তি তো চাই। এর একটা আইনি ভিত্তি না হলে এই জিনিস চলবে না, এ অকেজো হয়ে যাবে, এই নিয়ে কেস কামারি হবে, বিরোধীরা আপত্তি করবে, তাই না? এটা তো খুব স্বাভাবিক কথা, এটা আপনিও বোঝেন আমিও বুঝি। এই জন্য বলছি যে এর একটা আইনি ভিত্তিও আছে। এই আইনি ভিত্তিটা বহু আলোচিত, সেটা হচ্ছে এনআরসি। এনআরসি নিয়ে বহু আলোচনা হয়েছে। আসলে এটা এনআরসির এই যেটা করতে যাচ্ছে, এটা এনআরসির একটা কনসার্ট বলতে পারেন। মানে এনআরসি নিয়ে অনেক হইহট্টগোল হচ্ছে, এনআরসি বললে আবার ঝামেলা ঝঞ্ঝাট হবে, আসলে এনআরসিটাই হবে, সেটা একটু অন্য হবে। বা আমার যেটা মনে হচ্ছে যে এটা এনআরসি ঠিক কি করে করবে তার জন্য একটা পাইলট প্রজেক্টের কাজ। মানে একটা এনআরসি করতে গিয়ে দেশের অর্ধেক লোক বাদ করে গেলেন, সেটা একটা মানে জাত অবস্থা তৈরি হয়ে যাবে, নেতারা কোত্থেকে কোথায় হারিয়ে যাবেন। ফলে এরকম জায়গাতে নেতারা যাবেন না। ফলে এরা বুঝতে চাইছে এনআরসিটা করতে গেলে ঠিক কিরকম ভিত্তির উপরে করলে ওই 10%, 15%, 20% লোক বাদ করবেন, এরকম একটা আইডিয়া এরা করে নিতে চাইছে বলে আমার মনে হচ্ছে, মানে পাইলট প্রজেক্ট হিসেবে নিতে চাইছে। আমি ভিত্তিটা কি বলছি, ভিত্তিটা হচ্ছে আমাদের এই যে সিটিজেনশিপ অ্যাক্ট, যেটা 2003 সালে বিজেপি সরকার করেছিল আইনটা। তার মধ্যে একটা 14A ধারা ছিল, 14A, তাতে বলেছিল ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ডস, জাতীয় পরিচয়পত্র প্রদান। সেখানে বলে দিয়েছে আইনে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় সরকারকে, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারকে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দিতে হবে। এবং এখানেও নামটা দেখলেন, নামটা ডিজিটাল পরিচয়পত্র, এই ন্যাশনাল কথাটা লেখেনি, কিন্তু ভেতরে যা দেখা যাচ্ছে জাতীয় পরিচয়পত্র। তাই এইটা দেওয়ার কথা আমাদের আইনে বলেছে। কি করে দিতে হবে, কিভাবে দিতে হবে, কিভাবে লোকে আবেদন করবে, কি করে স্ক্রুটিনি হবে, কারোর নাম বাদ পড়লে সে আবার কি করে আপিল করবে, সে আপিলের শুনানি কি করে হবে, এরকম সমস্ত কথা এইখানে লেখা আছে। এবং এই পরিচয়পত্র নেওয়ার সময় সরকার একটা রেজিস্টার তৈরি করবে, সেখানে কি কি লেখা থাকবে, কি কি পার্টিকুলার্স নেওয়া হবে। যেমন বলেছে, এই যে এখানে বলে দিয়েছে, বইতে বলে দিয়েছে, নাম থাকবে, বাবার নাম থাকবে, মায়ের নাম থাকবে, সেক্স থাকবে, মানে কোন লিঙ্গ, ডেট অফ বার্থ থাকবে, প্লেস অফ বার্থ থাকবে, জন্মস্থান থাকবে। এটা কিন্তু খুব জটিল ব্যাপার। আপনি যখনই লিখবেন যশোর, খুলনা, তখনই কিন্তু আপনার নাগরিকত্ব পেলেন কি করে এই প্রশ্ন আসবে। আবার যখন বলবেন মসলন্দপুর, তখন বলবে বার্থ সার্টিফিকেট দাও। ফলে এই যে প্লেস অফ বার্থ, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি স্কুল সার্টিফিকেট নিয়ে যাবেন, হবে না, স্কুল সার্টিফিকেটটা লাগবে, তার সাথে এটাও লাগবে, এবং এটার সাথে মেলাতে হবে। প্লেস অফ বার্থ, তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস,
প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই লাগবে। তারপরে বলছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত, ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, কোথাও কোনো কাটা দাগ বা আমার এখানে যেমন একটা ইয়ে তিল আছে, আঁচিল আছে, এরকম যেটা মানে চোখে পড়বে, যারা ওই জামার নিচে নিচে থাকে না, বাইরে চোখে পড়ার মতো একটা আইডেন্টিফিকেশন যাতে করা যায়, ভিজিবল ডিস্টিংগুইশ আইডেন্টিফিকেশন মার্কস, ডেট অফ রেজিস্ট্রেশন অফ সিটিজেন, আপনি যদি দরখাস্ত করে নাগরিকত্ব নিয়ে থাকেন তার তারিখ, সিরিয়াল নাম্বার অফ রেজিস্ট্রেশন, তার যে ক্রমিক নাম্বার, এবং ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, ওই যে কার্ড দেবে তাতে একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটাই কম্পিউটারে সব জায়গায়, এখন তো আপনারা বুঝে গেছেন কম্পিউটারে এগুলো লোড করা মানে ব্যাপারটা কি দাঁড়ায়, এদিক ওদিক আর কোনো রকম করা যায় না, এই সবগুলো থাকবে, এগুলো সব এখানে লিখে দিয়েছে। তো এইটা আসলে এইটাই করবে গভর্নমেন্ট। মানে আমরা, আপনারা যতই মনে করেন যে, বা অনেক সময় আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এনআরসি করতে দেব না, উনি একটা কথা খেয়াল করবেন, আমি যতদিন আছি এনআরসি করতে দেব না, উনি যতদিন আছেন, কিন্তু উনি কিন্তু বলছেন না যে এনআরসি হবে না দেশে। এখন উনি কতদিন আছেন, এই 26 সালে যদি উল্টে যান তাহলে তো হয়ে গেল। তো আসলে উনি করতে দেবেন না যতক্ষণ আছেন, এটাও কোনো কাজের কথা না। আইন যখন পার্লামেন্ট তৈরি করে সেটা প্রত্যেকটা রাজ্য সরকার মানতে বাধ্য। উনি গায়ের জোরে কথা তো বললে হবে না, কারণ উনি যে মুখ্যমন্ত্রী হয়ে আছেন, মুখ্যমন্ত্রী হয়ে আছেন কিভাবে? কিছুদিন আগে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশকে এরকম করে আঙুলে ইঙ্গিত করেছে, মমতা ব্যানার্জির মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশে। আবার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম করে যখন আঙুল উঁচু করছেন, তখন মাস্টারমশাইদের মাথা ফাটিয়ে দিচ্ছে পুলিশে। তো এই যে বুদ্ধদেব বাবুর আঙুল উঁচু করলেই পুলিশ গিয়ে লাঠি মারে, তার কথা শুনে কেন? আইনের কারণে, আইনের জোরে। তা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে আইন মানি না, তাহলে উনি তো মুখ্যমন্ত্রী থাকতে পারেন না, থাকতে পারেন না। উনি যদি বলেন আইন মানি না, 356 ধারা দাঁড়িয়ে যাবে, উনি মুখ্যমন্ত্রী থাকবেন না। ফলে ওইটা তো নির্বাচনী চমক। উনি কি করতে পারেন? উনি ক্ষমতায় থাকলে যদি বলে এখনই এনআরসি করতে হবে, উনি বলতে পারেন আমার প্রশাসনের এই সমস্যা, এই কাজের অগ্রাধিকার, আমার স্টাফ শর্ট, আমি 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে পারবো না, আমি 6 মাস পরে ছাড়া হবে না, এরকম করে কিছুটা ডিলে তিনি করতে পারেন, তার বেশি কিছু করতে পারেন না। তার থেকে বড় কথা যেটা আপনাদের প্রত্যেককে আমি বলবো যে আপনারা একটু নোট করুন, যে এই যে এনআরসি করার কথা বলেছে বা এই যে পরিচয়পত্র দেওয়ার কথা বলছে, যেটা এইটা আসলে তো 14A ধারার বলে বলছে, নাগরিকত্ব আইনের 14A ধারা। আপনি কোনো একটা পলিটিক্যাল পার্টি, বিজেপি, তৃণমূল বা অন্য সিপিএম, যে কোনো পার্টি কোনোদিন বলেছে যে 14A ধারা বাতিল করতে হবে? কোন পার্টি বলেনি 14A ধারা বাতিল করতে হবে, মানে এনআরসি দেশে হবে না, এইটা কোন পার্টি বলেনি। 14A ধারা কিন্তু সব পার্টি সর্বসম্মতিক্রমে তৈরি করেছেন, ফলে এনআরসিটা হবে। সেইটা নানান রকম চাপের কারণে মানুষ যাতে বিক্ষুব্ধ না হন, বড় আন্দোলন গড়ে না তোলে, একটু একটু করে মানুষকে খাওয়াচ্ছে, এবং তারই একটা পদক্ষেপ এই শুরু করেছে বিজেপি গভর্নমেন্ট, এবং বিজেপি গভর্নমেন্ট এটা করে ফেলবে, আপনি দেখবেন। ফলে এটাকে আটকাতে গেলে রাস্তায় নামা ছাড়া কিন্তু পথ নেই। কিন্তু আপনি আজও যদি ভাবেন যে দেখি কি হয়, দেখি কি হয়, এইটা কিন্তু বড় ক্ষতির কারণ হবে। ফলে আপনি লক্ষ্য করুন যে একটা একটা করে কিন্তু এরা এগোচ্ছে। আর এই কদিনের ঘটনায় আপনারা দেখতে পাচ্ছেন, গুজরাটে 10,000 মানুষকে উচ্ছেদ করেছে। এই 4-5 দিন ধরে অনবরত টেলিফোন করছি,
মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায়, গুজরাটের বিভিন্ন জেলায় মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, আটক করছে, তার পরিচয়পত্র থেকে শুরু করে যে কাগজপত্র আছে সেগুলো চিজ করে নিচ্ছে, তার জেরক্স কপি নিয়ে নিচ্ছে এবং বলছে যে এগুলো স্ক্রুটিনি করে ব্যবস্থা নেব, এবং গভর্নমেন্টের নির্দেশ নাই এক্ষুনি অ্যারেস্ট না করে এটা নিয়ে আগে স্ক্রুটিনি হোক। আপনি আসামের ক্ষেত্রে দেখেছেন, আপনি কালকের কাগজেই বোধহয় দেখলাম, আসামে অনেকে ভাবছেন তো অনেক রকমের কথা, কিন্তু এটা কি দেখেছেন যে একজন তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক কি করে হয়েছেন, এখানে নাম লিখেছে তার খয়রুল ইসলাম, মানে মুসলমান। খয়রুল ইসলাম প্রাইমারি স্কুলের শিক্ষক আসামের। কাকে বলছে? বাংলাদেশি। তিনি বলছেন তার জন্ম এখানে, তার মা বাবার জন্ম এখানে, সে যা হোক, কিন্তু একটা প্রাইমারি স্কুলের শিক্ষক যখন পেয়েছেন তখন তো কাগজপত্র দিয়ে তার ভোটার কার্ড আছে, বহু বছর ভোট দিচ্ছেন, তার ভোটার কার্ড মানছে না, ওটা নাগরিকত্ব বলে মানছে না, তাকে পুশব্যাক করেছে। এবং কিরকম ভাবে হচ্ছে এটা দেখেন, গভর্নমেন্ট কতটা ব্রুট, নৃশংস কতটা। এর আগে দেখেছে রোহিঙ্গাদের সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে এসছে, জাহাজে করে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে এসছে, মহিলা আছে, শিশু আছে। এই লোকগুলোকে এই মোদি গভর্নমেন্ট, মানে ওটা হয়েছে 5-10 দিনের মধ্যে, এটা হয়েছে পরশুদিন, নিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে দিয়েছে রাতের অন্ধকারে। এরা কয়জন ছিলেন? এরা ছিলেন 14 জন। রাতের অন্ধকারে ছেড়ে দিয়েছে বর্ডারে গিয়ে। এবার ও পাশে বাংলাদেশের যে বিজিবি বোধহয় বলছে, ওদের যে বর্ডার গার্ড তারা আটকেছে। সকাল হলে তাদের এবার বাংলাদেশের মধ্যে যখন ফেরত পাঠাচ্ছে, তখন বাংলাদেশের বিএসএফ বলছে যে বাংলাদেশিরা আমাদের সীমান্তে ঢোকার চেষ্টা করছিল, আমরা আটকাচ্ছি। গুলি ছুটছে, ফাঁকা আওয়াজ করে ভয় দিচ্ছে। মানুষগুলো যাবে কোথায়? আরে মানুষকে তো যদি এক দেশ থেকে আর এক দেশে পাঠিয়ে দিতে হয়, পাঠিয়ে তো দিয়েছে, আমেরিকাও তো প্লেনে করে পাঠিয়ে দিয়েছে। গভর্নমেন্টের সাথে কথা বলতে হবে, গভর্নমেন্ট যাতে অ্যাকসেপ্ট করে, বাংলাদেশের সাথে কথা বলতে হবে যে এই অ্যাড্রেস স্যার, তারা বলেছে আপনারা এনকোয়ারি করুন, সেই জায়গায় যদি সত্যি সত্যি আপনাদের দেশের নাগরিক হয় আপনারা নিন, কথাবার্তা বলে তাদের পাঠাতে হবে। আমাদের গভর্নমেন্ট কি করছে? আমি জানি আপনি ভাবছেন খয়রুল, ফলে এটা আপনার অনেকেরই মনে হচ্ছে খয়রুল তো মুসলমান। ভাই, যন্ত্রণা ওই যে বলে না, ঘুটে পড়ে গোবর হাসে, ওখান থেকে শুরু হচ্ছে এই পদ্ধতি। এই নৃশংসভাবে, এই অমানবিক বর্বরভাবে যদি মানুষকে পুশব্যাক করা শুরু হয়, মানুষের সাথে এই ব্যবহার করা গভর্নমেন্ট যদি শুরু করে, মুসলমানের পরে যখন আপনাকে ধরবে ঠিক একই জিনিস করবে। ফলে এই জিনিস আটকাতে হলে এখনই সরব হতে পারবে। ওরা হিন্দু মুসলিম দেখলে হবে না, না হলে বাঁচা খুব কঠিন হয়ে যাবে। ফলে আপনারা সবাই সাবধান হন। এই কথাগুলোই শুধু বলছি, আর আমি এর পরের একটা ভিডিও করব। আপনারা অনেকেই বলছেন, শুধু বলছেন তো, করছেন না তো, কিছু করার চেষ্টা করুন, সংগঠন করুন, আন্দোলন করার চেষ্টা করুন, আমরা আছি। অনেকেই বলছেন আন্দোলন সম্পর্কে, আন্দোলনের অতীত অভিজ্ঞতা সম্পর্কে এবং ফিউচারে ভবিষ্যতে কি করা যায় সেটা সম্পর্কে আপনাদেরও মতামত নেওয়ার জন্য, আমাদেরও সাজেশন দেওয়ার জন্য ঠিক এর পরের ভিডিওটা আমি এই সংগঠন বিষয় সম্পর্কে, আন্দোলন সম্পর্কে কিছু কথা আপনাদের বলবো। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।